হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সামনে আবার আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হয়ে গেছি, মডার্ন ফিজিক্স। সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, আর ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দাও, তাহলে আমরা আজকের ক্লাসটা দ্রুত শুরু করে দিব। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আজকে আমরা নতুন আরেকটা চ্যাপ্টারে প্রবেশ করতে যাচ্ছি, এটা হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে প্রবেশ করতে যাচ্ছি। আই হোপ তোমাদের ক্যামেরাটা একটু বেশি কাছাকাছি চলে আসছে, সো আমি একটু ক্যামেরাটা একটু দূরে নিয়ে যাই, সব কিছু ঠিকঠাক করি, তাহলে ক্লাসটা শুরু করে দিব। তোমরা আস্তে আস্তে জয়েন হতে থাকো, ঠিক আছে? ওকে, তোমরা একটু দ্রুত জয়েন হতে থাকো, তোমরা। ক্লাসটা আমি খুব শীঘ্রই শুরু করে দিচ্ছি, একটু দ্রুত জয়েন হতে থাকো, তাহলে আমরা ক্লাসটা দ্রুত শুরু করে দিব। হ্যাঁ, একটু দ্রুত জয়েন হয়ে যাও, সব কিছু ওকে আছে কিনা জানাও। তাহলেই ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো আচ্ছা, অনেকেই চলে আসছো, একটু দ্রুত চলে আসো, সবাই একটু দ্রুত চলে আসো। আজকে ক্লাসের উপস্থিতি কম দেখতে পাচ্ছি ভাইয়া। ম্যাপ না লিখে পড়ালে খুব ভালো হতো। ম্যাপ না লিখে বলতে আমি কি ম্যাপ দিয়ে পড়াই? তোমাদের হচ্ছে চ্যাপ্টার ম্যাপ তো ডেফিনেটলি দেওয়া লাগবে, তাই না? চ্যাপ্টারের কি কি পড়াবো সেই ম্যাপটা যদি না দেই, বলো, তোমরাই বলো, চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট এই ম্যাপগুলো যদি আমি না দেই, তাহলে তো হচ্ছে তোমরা বুঝতে পারবে না কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট না। সো ফার্স্ট অফ অল, এটা ম্যাপ দেওয়াটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। ওকে, একটা চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে এটা জানাটাও কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। ওকে, সো আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, চ্যাপ্টারটার নাম লিখি, চ্যাপ্টারটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে? আধুনিক পদার্থ দেখা যায়। আচ্ছা, একটু আরেকটু নিচে করি। আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স। আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স। ওকে, সো সবাই একটু দ্রুত চলে আসো। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স, এই চ্যাপ্টারটা তোমরা এতদিন যে লেভেলের ফিজিক্স পড়ে আসছো তার থেকে হালকা ডিফারেন্ট একটা চ্যাপ্টার। বিকজ আগে আমরা মনে করতাম যে মোটামুটি আমরা যে ফিজিক্সগুলো জানি, আমরা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স জানি, ডাইনামিক্স জানি, ফ্লুইড মেকানিক্স জানি, তরঙ্গ জানি, এরপর হচ্ছে কি ইলেকট্রিসিটি জানি, এরপর ইলেকট্রনিক্সের ব্যাপার স্যাপার যেগুলো আছে এগুলো জানি। বাট মডার্ন ফিজিক্স টোটালি একটা আলাদা আরেকটা ফিজিক্সের আলাদা আরেকটা শাখা, যেটা 1900 শতাব্দীর পরে পুরো সব ফিজিক্সের ধারণাটাকে কি করে দিছিল, চেঞ্জ করে দিছিল। সো আজকে আমরা ওই চ্যাপ্টারে শুরু করতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে তোমাদেরকে কি কি পড়াবো, ওই চ্যাপ্টারের ম্যাপটা যদি আমি তোমাদেরকে একটু না দেই, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে না এই চ্যাপ্টারতে কি কি ইম্পর্টেন্ট। সো আমরা একটু কন্টেন্টগুলো দিয়ে দিই। হ্যাঁ, আমরা একটু কন্টেন্টগুলো দিয়ে দিই। আচ্ছা, কন্টেন্টগুলো দিয়ে দিই, ঠিক আছে? আমরা একটু কন্টেন্টগুলো দিয়ে দেই। কন্টেন্ট মানে কোন কোন কন্টেন্টগুলো তোমাদের জন্য লাগবে। সো ফার্স্ট অফ অল লিখো আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, ঠিক আছে? আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, এই জিনিসটা লাগবে। এরপর হচ্ছে তোমার আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব।
সো আপেক্ষিকতার দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে বিশেষ তত্ত্ব, একটা হচ্ছে বিশেষ তত্ত্ব, আর একটা হচ্ছে সার্বিক তত্ত্ব। ঠিক আছে, একটা হচ্ছে বিশেষ তত্ত্ব আর একটা হচ্ছে কি সার্বিক তত্ত্ব। সো আপেক্ষিকতার দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে বিশেষ তত্ত্ব যেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটার কারণে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন, আর একটা হচ্ছে সার্বিক তত্ত্ব যেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ওকে, সো আইনস্টাইনের এই যে একটা হচ্ছে বিশেষ তত্ত্ব, একটা হচ্ছে সার্বিক তত্ত্ব। এরপর আমাদের আসবে গ্যালিলিও ট্রান্সফরমেশন বা গ্যালিলিও রূপান্তর। আচ্ছা, এখানে গ্যালিলিও ট্রান্সফরমেশনের আগে কিন্তু আরও একটা জিনিস আছে, প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম, প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। আর একটা হচ্ছে, সো এটার মধ্যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে কি অজড়। ওকে, জড় আর অজড় দুইটা প্রসঙ্গ কাঠামো আছে। এরপর হচ্ছে দেখো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান রূপান্তর, আর একটা হচ্ছে অ্যান্টি গ্যালিলিয়ান রূপান্তর, অ্যান্টি গ্যালিলিয়ান রূপান্তর। ঠিক আছে, একটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে অ্যান্টি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। সো এখানে এই ট্রান্সফরমেশনগুলোতে কিছু ভুল ছিল অ্যান্ড ওই ভুলগুলোকে সংশোধন করে দিতে আসছে লরেন্টস। ওকে, সো এরপর আসবে হচ্ছে লরেন্টস ট্রান্সফরমেশন। ওকে, তাহলে দেখো লরেন্টস রূপান্তর, এরপর হচ্ছে বিপরীত লরেন্টস রূপান্তর, বিপরীত লরেন্টস রূপান্তর। এরপর আসবে হচ্ছে তোমার কাল দীর্ঘায়ন। ওকে, কাল দীর্ঘায়ন আসবে। এরপর হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, এরপর আসবে হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, এরপর আসবে হচ্ছে ভর বৃদ্ধি, এরপর আসবে হচ্ছে ভর শক্তি উপপাদ্য। এগুলো একটু লিখতে থাকো। এরপর আসবে হচ্ছে কি, এরপর আসবে হচ্ছে ভর শক্তি উপপাদ্য। সো আমাদের কন্টেন্টগুলো আমরা যদি একটু ভালো করে না বুঝি কন্টেন্ট কোনগুলো পড়তে হবে, তাহলে কিন্তু একটু ঝামেলা। এরপর মৌলিক বলের কাহিনী আসবে। মৌলিক বল আমরা আগে থেকেই জানি, এগুলো নিয়ে তেমন একটা প্যারা আমাদেরকে দিতে হবে না। মৌলিক বল, ওকে ওকে, মৌলিক বল আসবে। এরপরে হচ্ছে বলের একীভূতকরণ আসবে, বলের একীভূতকরণ আসবে। ঠিক আছে, বলের একীভূতকরণ আসবে। এরপরে হচ্ছে আমাদের কি কি আসতে পারে, মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতা আসতে পারে, মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতা। এরপর হচ্ছে প্লাঙ্কের কৃষ্ণবস্তুর বিকিরণ, প্লাঙ্কের কৃষ্ণবস্তুর বিকিরণ। ঠিক আছে, প্লাঙ্কের কৃষ্ণবস্তুর বিকিরণ। ওকে, সো এগুলো একটু লিখে নাও তোমরা। প্লাঙ্কের কৃষ্ণবস্তুর বিকিরণ আসতে পারে। ওকে, এরপর আসতে পারে প্লাঙ্কের কোয়ান্টাম মেকানিক্স, এরপর আসবে কোয়ান্টাম তত্ত্ব। ওকে, কোয়ান্টাম তত্ত্ব, এই তত্ত্বটা বেসিক্যালি কে দিয়েছিলেন, প্লাঙ্ক। এরপর আসবে আলোক তড়িৎ ক্রিয়া, যেটা আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস, আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটাই আমাদের মডার্ন ফিজিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এরপর আমাদের কাজে লাগবে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট লাগবে। এরপর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করা যায়, এগুলো আমরা পড়াবো আস্তে আস্তে। এরপর আমাদের এক্সরে লাগবে, এক্সরে ধর্ম লাগবে। ওকে, এক্সরে লাগবে, এক্সরে, এক্সরে ও এর বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলা লাগবে। এরপর ডি ব্রকলি লাগবে, ডি ব্রকলি, ডি ব্রকলির যে ইয়ে আছে এগুলা লাগবে। ওকে, একটু লিখে নাও দ্রুত। ডি ব্রকলির বস্তু তরঙ্গ, তরঙ্গ কণা দ্বৈততা লাগবে।
ডি ব্রগলির বস্তু তরঙ্গ লিখতে পারো, ডি ব্রগলির বস্তু তরঙ্গ। এরপর হচ্ছে তরঙ্গ কণা দ্বৈততা, তরঙ্গ কণা দ্বৈততা। এরপরে লাগবে হচ্ছে আমাদের কম্পটন ক্রিয়া, কম্পটন ক্রিয়া। এরপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি লাগবে। এরপর তোমাদেরকে অ্যাডমিশনের জন্য একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে স্টিফেনের সূত্র। ঠিক আছে, স্টিফেনের সূত্র লিখে রাখতে পারো, স্টিফেনের সূত্র লিখে রাখতে পারো তোমরা। লরেন্টস না, লরেন্টস, ওকে, লরেন্টস না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লরেন্টস। ঠিক আছে, লরেন্টস। এরপর আসতে পারে হচ্ছে স্টিফেনের সূত্র, ওকে, স্টিফেনের সূত্র আসতে পারে। এগুলাই মোটামুটি এই কনসেপ্টগুলো পড়লেই হয়ে যাবে। আর আলাদা কোনো স্টিফেন না, আসলে স্টেফান, ওকে, স্টেফানের সূত্র। হ্যাঁ, মোটামুটি এগুলো পড়লেই হয়ে যাবে। এটা হচ্ছে স্টিফেন না, স্টেফানের সূত্র, স্টেফান। ওকে, সো আমরা মোটামুটি এই চ্যাপ্টারে এই কনসেপশনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই কন্টেন্টগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। ওকে, এই চ্যাপ্টারে আমরা এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। ইথার, অনেকে ইথারের কথা বলতেছো। দেখো, ইথারের ব্যাপারটা হচ্ছে মাইকেলসন মর্লি যে পরীক্ষাটা দিছে, মাইকেলসন মর্লি একটা পরীক্ষা করছিল, যেটা আসলে ননসেন্স, একটা স্টুপিড একটা পরীক্ষা। যে পরীক্ষাটা কখনোই পরীক্ষায় আসে নাই, অ্যান্ড এই পরীক্ষাটা কখনোই কাজে লাগবে না, বিকজ এটা সম্পূর্ণ একটা বেসলেস একটা পরীক্ষা। অ্যান্ড এই পরীক্ষাটাতে অ্যাকচুয়ালি কী করা হয়েছিল আমি বলি। আলো তো জেনারেলি কি শূন্য মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে, তাই না? সো মাইকেলসন মর্লি চিন্তা করছে যে আলো কেমনে শূন্য মাধ্যমে পাস করবে, মানে আলো কিভাবে জিরো মিডিয়ামে কি করবে, জিরো মিডিয়ামে ট্রাভেল করবে। নিশ্চয়ই এটা একটা মিডিয়ামের মধ্যে ট্রাভেল করে। সো মাইকেলসন মর্লি ধরে নিয়েছিলেন ওই যে মাধ্যমে লাইটটা ট্রাভেল করে, ওই মাধ্যমটার নাম ধরে নিয়েছিলেন ইথার। অ্যান্ড তারা ইথারের অস্তিত্ব পরিমাপ করার জন্য একটা পরীক্ষা নিরীক্ষা করছিলেন, বিশাল জটিল একটা পরীক্ষা, যেটার আদতে কোনো দরকার নেই। অ্যান্ড ওরা ব্যতিচারের মাধ্যমে একটা পরীক্ষা করে দেখছিলেন যে অ্যাকচুয়ালি ইথার নামে, মানে ইথার যদি থাকতো তাহলে ব্যতিচারের ডোরা যে পরিমাণ প্রসারণ তারা পাওয়ার কথা ছিল, ইথার থাকলে যে পরিমাণ ডোরা প্রসারণ অ্যাকচুয়ালি পাওয়ার কথা, তারা ওই পরিমাণ ডোরা প্রসারণ পান নাই। তার মানে তারা ধরে নিয়েছিলেন যে ইথার নামক আসলে কোনো মাধ্যম নাই, এটা হচ্ছে সম্পূর্ণ অলিক এবং কাল্পনিক একটা মাধ্যম। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। তোমরা একটু এগুলো লিখে নাও, এগুলা। তোমরা একটু লিখে নাও। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো? আমরা ফার্স্ট অফ অল আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণাটা পড়বো। আমরা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বটা পড়বো, যেখানের মধ্যে একটা আছে স্পেশাল থিওরি, একটা আছে জেনারেল থিওরি। এরপর আমরা প্রসঙ্গ কাঠামো পড়বো। প্রসঙ্গ কাঠামোটা আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এরপরে দেখো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, অ্যান্টি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন রয়েছে, লরেন্টজ ট্রান্সফরমেশন, অ্যান্টি লরেন্টজ ট্রান্সফরমেশন রয়েছে। এরপরে দেখো এই যে আপেক্ষিকতার যে বিশেষ প্রমাণগুলো, এগুলোর মধ্যে কি কি আছে? কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, ভর শক্তি উপপাদ্য, মৌলিক বল, বলের একীভূতকরণ, মহাকাশ ভ্রমণ আপেক্ষিকতা। এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু পড়ালেখা আসবে। এরপরে দেখো প্লাঙ্কের কৃষ্ণ বস্তু বিকিরণ, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্বটাও কিন্তু প্লাঙ্কের, ওকে, এই কোয়ান্টাম তত্ত্বটাও কিন্তু প্লাঙ্কের। এরপর হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এক্সরে আর এক্সরের বৈশিষ্ট্য, এটাও সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ডি ব্রগলির বস্তু তরঙ্গ, এটাও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তরঙ্গ কণা দ্বৈততা মানে হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি মানে হলো লাইট অনেক সময় তোমার ফোটন অনেক সময় তরঙ্গের মতো আচরণ করে, অনেক সময় কণার মতো আচরণ করে। সো এটা অ্যাকচুয়ালি দেখাইছিল ডি ব্রগলি। এরপর হচ্ছে আমাদের কম্পটন ইফেক্টটাও আমাদের জানতে হবে। এরপর আমাদের হাইজেনবার্গের আনসার্টেইনটি প্রিন্সিপালটা জানতে হবে। এরপর আমাদের আরেকটা বিশেষ ল, যেটা স্টেফানের সূত্র, যেটা তোমাদের বইতে নেই, বাট মোস্ট অফ দ্য টাইম এটা হচ্ছে আমাদের
অ্যাডমিশন টেস্ট, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। সো আমি যদি এখান থেকে এই ম্যাপিংটা থেকে আমি যদি সিকিউর জন্য গুরুত্বপূর্ণ বলি, সিকিউর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি বক্স আকারে করে দিচ্ছি। সো দেখো যে জিনিসগুলো আমাদের সিকিউর জন্য লাগবে, সো ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসগুলো আমাদের সিকিউর জন্য লাগবে, বক্স করে দিচ্ছি। এই জিনিসগুলো আমাদের সিকিউতে আসতে পারে। সিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, ভর শক্তি উপপাদ্য। এটাতে স্টার মার্ক করো, বিকজ এগুলাই সিকিউতে ঘুরে ফিরে সবচাইতে বেশি আসে। যে একটা হচ্ছে টাইম ডিলেশন, কাল দীর্ঘায়ন, একটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, একটা হচ্ছে ভর বৃদ্ধি, একটা হচ্ছে ভর শক্তি উপপাদ্য। এরপরে আমাদের বাকিগুলা সিকিউর জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। এরপরে দেখো আলোক তড়িৎ ক্রিয়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। এই আলোক তড়িৎ ক্রিয়াটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসবে হচ্ছে আমাদের এক্সরের বৈশিষ্ট্যটাও সিকিউর জন্য আসতে পারে। এরপর ডি ব্রকলিটাও সিকিউতে আসতে পারে। এরপর হচ্ছে কম্পটন ইফেক্ট, হাইজেনবার্গ, এগুলো সবগুলো কিন্তু আমাদের সিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো আমাদের এই জিনিসগুলো কিন্তু সিকিউ আসতে, এই অধ্যায় থেকে কি সিকিউ মাস্ট আসবে? হ্যাঁ, ডেফিনেটলি এই অধ্যায় থেকে সিকিউ আসতেই পারে। এই অধ্যায় থেকে সিকিউ আসতেই পারে, ডেফিনেটলি আসবে, মাস্ট আসবে। এই অধ্যায় থেকে সিকিউ মাস্ট আসবে। অ্যান্ড তোমাদেরকে যদি একদম যদি কনসেপ্টগুলো ধরাই দেই, কোন কোন কনসেপ্ট থেকে সবচাইতে বেশি সিকিউ আসবে, সেটা হচ্ছে এই কনসেপ্টটা থেকে, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, এই তিনটা কনসেপ্ট সিকিউ মাস্ট আসবে। এরপর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকেও কিন্তু সিকিউ মাস্ট আসবে, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলা তোমাদের লেখা হয়েছে কিনা একটু জানাও, অ্যান্ড লেখা হলে ডান লিখো, তাহলে আমি চ্যাপ্টারে প্রবেশ করতেছি। এই জিনিসগুলো তোমাদের লেখা হয়েছে কিনা জানাও। আটকাচ্ছে বারবার, ওকে, আজকে হয়তো নেট কানেকশন একটু স্টেবল, বাট আমার এখানে মোটামুটি ঠিক আছে। যাদের আটকাচ্ছে তাদের হয়তো একটু নেটের ঝামেলা হচ্ছে, এই কারণে আটকাচ্ছে, বাট রাদার আমার এখানে কিন্তু নেট কানেকশন খুবই স্টেবল। সো এই জিনিসগুলো সবার লেখা হয়েছে কিনা জানাও, ওকে, সবার লেখা হয়েছে কিনা জানাও। আর এমসিকিউর জন্য একটা জিনিস মাথায় রাখবা, এমসিকিউর জন্য কিন্তু তোমাকে পুরো সবটাই পড়তে হবে। এমসিকিউর জন্য আমাদেরকে কি করতে হবে? সবগুলাই সমভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই আর কি কথা, ঠিক আছে? এমসিকিউর জন্য আমাদের সবগুলো সমভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই হচ্ছে কথা। আর বাকিগুলা সবার লেখা শেষ হইলে একটু ডান লিখো, তাহলে আমরা চ্যাপ্টারে ঢুকে যাই, ওকে? এই চ্যাপ্টারটা একজন জিজ্ঞেস করছো যে এই চ্যাপ্টারটা কঠিন কিনা। এই চ্যাপ্টারটা আসলে কঠিন কিছু না, বাট এই চ্যাপ্টারে অনেক মজার জিনিস আছে। তুমি যদি এই চ্যাপ্টারের মজাগুলো ধরতে পারো তাহলে তুমি বুঝতে পারবে এই চ্যাপ্টারটা আসলে অনেক মজার। সো প্রথমের দিকের পড়াগুলো একটু কঠিন লাগবে, বাট আস্তে আস্তে আমরা একদম আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? আমরা একদম প্রথম দিনে, এমন না যে প্রথম দিনে আমরা একদম ফুল স্পিডে আগে যাবো। ফুল স্পিডে আগে যাওয়ার, প্রথম দিনেই ফুল স্পিডে আগে যাওয়ার মধ্যে তেমন কোনো গুরুত্ব নেই। কারণ প্রথম দিনে যদি তুমি ফুল স্পিডে আগাতে গিয়ে পরে যদি তোমার মন্দন হয়ে যায়, প্রথমের দিকে তুমি ত্বরণ নিয়ে শুরু করলে, এরপরে যদি তোমার আস্তে আস্তে মন্দন হয়, তাহলে কিন্তু লাভ নেই। তুমি প্রথম দিকে কি নিয়ে স্টার্ট করো? তুমি প্রথম দিকে বেগ, একটা সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে আস্তে আস্তে স্টার্ট করো। এরপর আস্তে 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 তুমি কি করবা? তোমার গ্রাফটা ঊর্ধ্বমুখী করবা। এটাই হচ্ছে সিস্টেম, ওকে? সো সবাই একটু লিখে নাও, ঠিক আছে? সবাই একটু লিখে নাও, দ্রুত লিখে নাও। ওকে, ওকে। সো আশা করি সবার লেখা শেষ, ঠিক আছে? আশা করি সবার লেখা শেষ। বোর্ডের সামনে দাঁড়াই থাকলে না দেখা লিখবো কেমনে? ওকে, সরে গেলাম। তোমরা লিখো অ্যান্ড স্ক্রিনশট, লিখতে না বলে স্ক্রিনশট তুলে নাও, অ্যান্ড আই হোপ তোমাদের লেখা শেষ, ঠিক আছে? এতক্ষণে স্ক্রিনশট তুলে নেওয়ার কথা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা একটু চিন্তা করি, একটু বলি যে 1900 শতাব্দী যখন ছিল, এই যে 19 সেঞ্চুরি, ওকে,
1900 শতাব্দীর দিকে মোটামুটি নিউটনিয়ান মেকানিক্স দিয়ে, আমরা যে ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো মোটামুটি পড়ে আসছি, যে নিউটনিয়ান মেকানিক্স 1900 শতাব্দীর দিকে নিউটনিয়ান মেকানিক্স দিয়ে বিজ্ঞানীরা মোটামুটি ধারণা করে নিছিল যে কি আমাদের ফিজিক্স আর জানার নতুন করে জানার মতন কিছু নাই, আমরা মোটামুটি সব কিছু জেনে গেছি। ঠিক আছে, 1900 শতাব্দীর দিকে বিজ্ঞানীরা এটাই ধারণা করে নিয়েছিলেন যে ফিজিক্স আর নতুন করে আবিষ্কার করার তেমন কিছু নাই, মোটামুটি ফিজিক্সে যা যা আছে এগুলো আমরা মোটামুটি প্রমাণ করে ফেলছি। যেমন নিউটনিয়ান মেকানিক্স, গতিবিদ্যা, বিভিন্ন দিক, বল, লব্ধি ত্বরণ, বেগ, সমবেগ, কৌণিক ত্বরণ, ভরবেগের কনজারভেশন, শক্তির কনজারভেশন, ওকে, অনেক ধরনের জিনিস, জড়তার ভ্রামক, ওকে। সো এই টাইপের মানে নিউটনিয়ান কাঠামোতে, আমাদের কাঠামোতে যে ফিজিক্সগুলো রয়েছে, এই ফিজিক্সগুলো বিজ্ঞানীরা 1900 শতাব্দীর দিকে ধারণা করতে চায় এই ফিজিক্সগুলো মোটামুটি আমরা জানি। ঠিক আছে, কিন্তু এই ধারণাটা পাল্টে দেওয়ার জন্য কার আবির্ভাব হয়েছে দেখি বলো তো, কার আবির্ভাব হয়েছে? বিজ্ঞানীদের এই ধারণাটা পাল্টাই দেওয়ার জন্য, তখন কে চলে আসছে? সবাই কমেন্ট করে জানাও, এই ধারণাটা পাল্টাই দেওয়ার জন্য কে চলে আসছে বলো, কে চলে আসছে? বিজ্ঞানীদের এই ধারণাটা পাল্টিয়ে দেওয়ার জন্য কে চলে আসছে জানো? ওকে, সো মোটামুটি তোমরা সবাই কারেক্ট আনসার দিছো, যে সবাই এক কাতারে বলে যাচ্ছে আইনস্টাইন। সো আইনস্টাইনের পাশাপাশি আরেকটা নাম থাকবে, সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। ওকে, সো মোটামুটি আইনস্টাইনের নামটাই সবচাইতে বেশি ব্যবহৃত হবে আমি জানি, বিকজ আইনস্টাইনে এসে যা করার করে দিছে। সো 1900 শতাব্দীর পরে 1905 সালে আবির্ভাব হয়েছে কার? আইনস্টাইনের। আইনস্টাইন এসে সবগুলো থিওরি কি করে দিছে? পাল্টাই দিছে। বলে যে কি তোমরা তোমাদের কাঠামোতে তোমরা যে লগুলো তোমরা চিন্তা করো, এটা এরকম না হয়ে অন্য রকমও হতে পারে, এটা আরেক রকম হতে পারে, আরও অনেক ধরনের এখানের মধ্যে নতুন জিনিসপাতি আসতে পারে। সো এরপরে আসলে বিজ্ঞানীদের ধারণা চেঞ্জ হলো, যে আসলে আইনস্টাইন যে কথাগুলো বলে গেছে, যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, মানে একটা উনি আপেক্ষিকতা তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, আপেক্ষিকতা তত্ত্বের উদ্ভাবক বলতে পারো তুমি। আইনস্টাইন এসে কি করছে? আপেক্ষিকতা তত্ত্বকে কি করে তুলছে? উদ্ভাবন করছে। সো আপেক্ষিকতা তত্ত্ব জিনিসটা কি আমি তোমাদেরকে খুবই সহজ একটা উদাহরণ দিয়ে বলি। এই যে আমি তোমাদের সামনে ক্লাস করতেছি, তোমরা আমাকে কি দেখতেছো? আমাকে স্থির দেখতেছো না? মানে আমি একটা স্থির জায়গায় দাঁড়াই থেকে, একটা স্থির রুমের মধ্যে দাঁড়াই থেকে আমি কি করতেছি? ক্লাস করতেছি। বাট যদি পৃথিবী পৃষ্ঠের বাইরের একজন পর্যবেক্ষক স্পেস থেকে যদি আমাদেরকে দেখে, তাহলে সে কি দেখবে? সে দেখবে আমি এখানে দাঁড়াই আছি ঠিক, বাট আমি পৃথিবীকে সহ নিয়ে ঘুরতেছি। তাহলে তোমাদের সাপেক্ষে আমি ধরো স্থির, বাট আমাদের কাঠামোর বাইরের একজন পর্যবেক্ষক আমাদেরকে দেখবে যে আমরা অ্যাকচুয়ালি ওই পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। আমরা আমাদের কাঠামোতে দাঁড়িয়ে বাইরে যদি একটা মহাকাশযানের থাকা একটা পর্যবেক্ষককে দেখি, তখন আমাদের মনে হবে ওই পর্যবেক্ষকটা গতিশীল অ্যান্ড আমরা স্থির। বাট একটা মহাকাশযান বা স্পেস থেকে মানে বাইরের একটা দুনিয়া থেকে যদি আমাদের পৃথিবীকে দেখা হয়, তখন কিন্তু মনে করা হবে যে আমরা পৃথিবীর সহ নিয়ে আমরা কি করতেছি? রোটেট করতেছি, নিজকে সাপেক্ষে একবার রোটেট করতেছি, আবার সূর্যের চারদিকে আরেকবার রোটেট করতেছি। তাহলে কারটা ঠিক? অ্যাকচুয়ালি দুইজনেরটাই ঠিক। সো এটাই হচ্ছে রিলেটিভিটি। সো এইগুলো নিয়ে আসলে চিন্তাভাবনা করছে বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে যে তোমরা তোমাদের কাঠামোতে যেই সূত্রগুলো জানো, এগুলোর বাইরেও কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি রিলেটেড টু নেচার। ওকে, সো এটাই হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতা। ঠিক আছে, সো এখন আমরা ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। ওকে, সো লিখো প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম নিয়ে কথা বলতে হবে। ওকে, সো কথা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম জিনিসটা কি? হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম? সো এখন আমি যে বোর্ডের সামনে দাঁড়ায় আছি, তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা আমার অবস্থানটা ডিফাইন করো, তাহলে তোমরা আমার অবস্থানটা কিভাবে ডিফাইন করবা? তোমরা বলবা যে আপনি বোর্ডের সামনে 10 সেন্টিমিটার সামনে দাঁড়ায় আছেন। আচ্ছা,
এখন ধরো এই বোর্ডের মধ্যে কিছু নাই, এই বোর্ডের মধ্যে আমি সিম্পলি একটা গাড়ি এঁকে দিলাম, এই বোর্ডের মধ্যে আমি সিম্পলি একটা গাড়ি এঁকে দিলাম অ্যান্ড এই গাড়িটা এঁকে ধরো আর কিছুই দিলাম না, একটা বোর্ডের মধ্যে আমি একটা গাড়ি আঁকলাম অ্যান্ড তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম এই গাড়িটার অবস্থান তোমরা ডিফাইন করো, এই গাড়িটার অবস্থান তোমরা ডিফাইন করো। ঠিক আছে, একটা বোর্ডের মধ্যে একটা গাড়ি এঁকে দিয়ে আমি বললাম এই পুরো বোর্ডের মধ্যে আর কিছু নাই, তোমরা ধরে নাও এই বোর্ডটার মধ্যে আর কিছু নাই, বোর্ডের মধ্যে আমি একটা গাড়ি এঁকে দিলাম। ঠিক আছে, সো এখন আমি তোমাদেরকে বললাম যে এই গাড়িটার অবস্থান তোমরা মেজার করো। ঠিক আছে, এই গাড়িটার অবস্থান তোমরা ডিফাইন করো। তাহলে কি তোমরা এই গাড়িটার অবস্থান, এই গাড়িটা বোর্ডের মধ্যে আছে এভাবে ডিফাইন করবা, নাকি তোমরা বলবা যে ক্লাসের মধ্যে যে ফ্রেমটা মানে আমার এই ফিজিক্স ক্লাসটা মোবাইলের মধ্যে যে ফ্রেমটাকে ক্যাপচার করছে এই ফ্রেমের মধ্যবিন্দুতে গাড়িটা আছে, তার মানে আমি যদি শুধুমাত্র এখানে গাড়িটাকে ডিফাইন করি, না এখানে আমি কোনো কিছু দিই নাই, কি বলছো এক্স ওয়াই জেড দিয়ে ডিফাইন করো, বাট আমি কিন্তু এখানে কিছুই দিই নাই, আমি এখানে কিছুই দিলাম না, আমি জাস্ট এখানের মধ্যে একটা গাড়ি এঁকে তোমাকে বললাম এই গাড়িটার অবস্থান তুমি ডিফাইন করো। তাহলে তুমি কি গাড়িটার আশেপাশে এমন কিছু পাচ্ছ যেটার সাপেক্ষে তুমি গাড়িটার অবস্থান ডিফাইন করতে পারবা? নো, তুমি কিন্তু এই গাড়িটার আশেপাশে এমন কোনো রেফারেন্স ফ্রেম পাচ্ছ না। ওকে, আপনি ক্যামেরার পিছনে আছেন, আচ্ছা যাই হোক, তো তুমি এই গাড়িটার অবস্থানকে ডিফাইন করার জন্য এমন কোনো কিছু পাচ্ছ না যার সাপেক্ষে তুমি এই গাড়িটার অবস্থানটাকে ডিফাইন করবা। এখন আমি যদি সিম্পলি এখানের মধ্যে একটা গাছ এঁকে দেই, আমি যদি এখানে একটা গাছ এঁকে দিই, ঠিক আছে, আমি যদি এখানে একটা গাছ এঁকে দেই, এখন যদি আমি তোমাকে বলি যে তুমি এখন গাড়িটার অবস্থান ডিফাইন করো, তাহলে তুমি ইজিলি গাড়িটার অবস্থান ডিফাইন করতে পারবা। কিভাবে? তুমি বলবা যে গাড়িটা এই গাছ থেকে এক্স পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে। ঠিক আছে, এই গাড়িটা এই গাছ থেকে এক্স পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে। সো দেখো, তুমি কিন্তু এই গাড়িটার অবস্থান পরিপূর্ণভাবে ডিফাইন করার জন্য এই ফ্রেমটার, এই গাছটার কি নিছো? হেল্প নিছো। এখন ধরো তোমাকে মহাশূন্যে পাঠিয়ে দেওয়া হলো, যার আশেপাশে আসলে কিছুই নাই, একদম টোটালি শূন্য। ঠিক আছে, তোমাকে একদম মহাশূন্যে পাঠিয়ে দেওয়া হলো, মহাশূন্যে পাঠিয়ে দিয়ে তোমাকে বলা হলো তুমি তোমার অবস্থানটা ডিফাইন করো। তাহলে তুমি মহাশূন্যে যখন আছো তখন তুমি তোমার আশেপাশে এমন কিছু পাবা না যেটার সাপেক্ষে তুমি তোমার অবস্থানটা পরিপূর্ণভাবে ডিফাইন করতে পারবা না, বিকজ তুমি যখন মহাশূন্যে চলে গেছো তোমার আশেপাশে সবগুলা অন্ধকার, একদম অন্ধকার, কিছুই নাই, একদম ব্ল্যাক। ওকে, মহাশূন্য মানে কি? যেখানে শূন্যের পর শূন্য, যেখানে তোমার চোখটা অসীম পর্যন্ত চলে যাবে, বাট তুমি কিছুই দেখতে পাবা না, তুমি শুধু অসীম দেখতে পাবা। ওকে, তো তখন কিন্তু তুমি যদি শুধু এটাই বলো যে আমি মহাশূন্যে আছি, তুমি এক্স্যাক্টলি ডিফাইন করতে পারবা না তুমি মহাশূন্যের কোন অবস্থানে আসো। সো এই যে দেখো, তুমি যে তোমার অবস্থানটা মহাশূন্যে গিয়ে ডিফাইন করতে পারতেছো না, কেন পারতেছো না? বিকজ তুমি তোমার আশেপাশে এমন কোনো সাপেক্ষ পাচ্ছ না, এমন কোনো কিছু পাচ্ছ না যেটার সাপেক্ষে তুমি তোমার অবস্থানটা কি করতে পারো? ডিফাইন করতে পারো। সো এই যে তুমি তোমার আশেপাশের যে তোমার আশেপাশের কোনো সাপেক্ষ যেটার সাপেক্ষে তুমি তোমার অবস্থানটা ডিফাইন করবা, তুমি তোমার বেগটাকে ডিফাইন করবা, তুমি তোমার ত্বরণটাকে ডিফাইন করবা, এটাই হচ্ছে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। সো প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো যেই কাঠামোর সাপেক্ষে কোনো কিছুর গতি, কোনো কিছুর স্থিতি, কোনো কিছুর অবস্থান, কোনো কিছুর বেগ, কোনো কিছুর ত্বরণ ইত্যাদি মানে এক্স্যাক্টলি অ্যাকিউরেটলি কি করা যায়? ডিফাইন করা যায়। ওকে, সো প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা জিনিস, প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো যে কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি, গতি, অবস্থান, ত্বরণ, বেগ ইত্যাদি কি করা যায়? ডিফাইন করা যায়। সো দেখো, প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটি কাঠামো যার সাপেক্ষে কোনো বস্তুর গতি, স্থিতি, অবস্থান, বেগ, ত্বরণ ইত্যাদি অ্যাকিউরেটলি কি করা যায়? ডিফাইন করা যায়। ওকে, ইত্যাদি কি করা যায়? অ্যাকিউরেটলি ডিফাইন করা যায়। এই কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা জানো? এই কথাগুলো সবার ক্লিয়ার কিনা? ফার্স্ট এই কথাগুলো সবার ক্লিয়ার কিনা জানো? ঠিক আছে,
এই কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও। যে ধীর বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। হ্যাঁ, শুধু অবস্থানটাকে ডিফাইন করলে হবে না, একটা বস্তু গতিশীলও থাকতে পারে। একটা ধরো এই গাড়িটা এই গাছটার সাপেক্ষে, এই গাড়িটা এই গাছটার সাপেক্ষে ধরো ভি বেগে চলে যাচ্ছে সামনের দিকে, তাহলে গাড়িটা ধরো 15 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগায় যাচ্ছে। কিসের সাপেক্ষে? এই গাছটার সাপেক্ষে, ধরো ত্বরণে যাচ্ছে। ওকে, যে কোনো কিছু হতে পারে। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। তো প্রসঙ্গ কাঠামোটা কিন্তু এবার টু টাইপসের, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তো প্রসঙ্গ কাঠামো কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, তো চলো আমরা দেখে নেই জড় প্রসঙ্গ কাঠামো কি, অজড় প্রসঙ্গ কাঠামো কি। দেখো, প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে টু টাইপের। ওকে, প্রসঙ্গ কাঠামো টু টাইপের। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, সো একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। সো এটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর একটা হচ্ছে কি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, সো এখন তোমরা বলো যে জড় প্রসঙ্গ কাঠামো কি, অজড় প্রসঙ্গ কাঠামো কি। এখন তোমরা বলো জড় প্রসঙ্গ কাঠামো কি আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো কি। ওকে, জড় প্রসঙ্গ কাঠামো কি ওইটা বলতে হবে, আর হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো কি ওইটা বলতে হবে। সো সিম্পলি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই। ধরো এই যে একটা মানুষ এখানে দাঁড়ায় আছে আর একটা গাড়ি। ওকে, একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে। এখন এই গাড়িটা আর এই মানুষটা, ওকে, এই গাড়িটা আর এই মানুষটা যদি পরস্পরের সাপেক্ষে, অর্থাৎ মানুষটা গাড়ির সাপেক্ষে আর গাড়িটা কিসের সাপেক্ষে, মানুষের সাপেক্ষে, যদি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হয়, মানে তখন কি হবে না, গাড়িটা আর মানুষটার মধ্যে বেগের কোনো পরিবর্তন হবে না। যদি পরস্পরের সাপেক্ষে, যদি এই গাড়িটা আর এই মানুষটা যদি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হয়, তখন ওই প্রসঙ্গ কাঠামোকে বলা হয় হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? সো যদি এখানে দেখো, যদি ইউনিফর্ম ভেলোসিটি থাকে, তখন তুমি বুঝে নিবা ইউনিফর্ম ভেলোসিটি থাকার মানে হলো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। IRF মানে হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অর্থাৎ দুইটা বস্তু পরস্পরের সাপেক্ষে যদি ধ্রুব বেগে গতিশীল হয় তখন হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর যদি দেখো যে এই গাড়িটা এই মানুষটার সাপেক্ষে ত্বরণ নিয়ে চলতেছে, মানে বেগের পরিবর্তন করতেছে, অর্থাৎ ধরে নাও গাড়িটার এখানে এখন কি আছে, অ্যাসিলারেশন আছে। যদি এমন হয় যে গাড়িটার মধ্যে যদি অ্যাসিলারেশন থাকে, তখন তোমাকে বুঝে নিতে হবে এটা অ্যাকচুয়ালি আর ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে নাই, তখন এটা হয়ে যাবে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ওকে, এটা হয়ে যাবে তখন হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। সো দেখো, জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে বস্তুগুলো আছে, ওই বস্তুগুলো যদি পরস্পরের সাপেক্ষে, ধরো তুমি দুইটা কাঠামো চিন্তা করো, ধরো আমরা দুইটা কাঠামো চিন্তা করলাম, একটা কাঠামো হচ্ছে এরকম, একটা হচ্ছে এস কাঠামো
আর একটা হচ্ছে ধরো এস প্রাইম কাঠামো। ওকে, আমি দুইটা কাঠামো কনসিডার করে নিলাম, একটা হচ্ছে এস কাঠামো আর একটা হচ্ছে কি এস প্রাইম কাঠামো। সো এস কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে, এস প্রাইম কাঠামোতে যদি আরেকজন পর্যবেক্ষক থাকে, অ্যান্ড এই দুইটা পর্যবেক্ষক যদি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হয়, মানে দুইটা ভিন্ন কাঠামোতে বাট তারা একজন আরেকজনের সাপেক্ষে কিভাবে ধ্রুব বেগে গতিশীল হচ্ছে। সো এই ধরনের প্রসঙ্গ কাঠামো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। যদি কোনো একটা পর্যবেক্ষক হঠাৎ ত্বরণ নিয়ে যাত্রা করা শুরু করে তখন হয়ে যাবে সেটা অজড় প্রসঙ্গ কাঠামো। সবার ক্লিয়ার কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক আছে, সবার কি ক্লিয়ার, সবার কি ব্যাপারটা ক্লিয়ার? একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, সো একটা জিনিস মাথায় রাখবা, যেগুলো জড় প্রসঙ্গ কাঠামো, যেগুলো জড় প্রসঙ্গ কাঠামো সেগুলাতে নিউটনের যে মোশনের যে লগুলা দিছিল এই লগুলা মেনে চলবে। সো একটু লিখো, যেগুলো জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র মেনে চলে। জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র পালিত হয়, আর যেগুলো অজড় প্রসঙ্গ কাঠামো এগুলাতে নিউটনের গতিসূত্র ভায়োলেট হয়। তো সবসময় মাথায় রাখবা, যেগুলো আমাদের জড় প্রসঙ্গ কাঠামো, ওই জড় প্রসঙ্গ কাঠামোগুলোতে নিউটনের গতিসূত্রটা পালিত হবে। নিউটনের গতিসূত্র কি কি ছিল? নিউটনের তিনটা বিখ্যাত গতিসূত্র ছিল। প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, অ্যান্ড গতিশীল বস্তু সমবেগ, পয়েন্ট টু বি নোটেড, সমবেগ, সুষমবেগ। ওকে, সো এই কারণে বলা হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। ওকে, সরল পথে চলতে থাকবে। অ্যান্ড নিউটনের সেকেন্ড ল হচ্ছে তুমি যদি আউটওয়ার্ড কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, কোনো বাহ্যিক বল যদি অ্যাপ্লাই না করো, মানে বাহ্যিক, সেকেন্ড ল হচ্ছে কি ভরবেগের পরিবর্তনটা প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটে। এরপর থার্ড লটা কি প্রত্যেক সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। সো যাই হোক, এখানে কথা হচ্ছে আমরা ফার্স্ট লটা নিয়েই কাজ করব। সো মোটামুটি যেগুলো জড় প্রসঙ্গ কাঠামো এগুলোর মধ্যে কিন্তু নিউটনের লটা কিন্তু ভায়োলেট হয় না, এগুলো এখানে নিউটনের লটা কিন্তু পালিত হয়। মানে উইদাউট অ্যাপ্লাইং এনি আউটওয়ার্ড ফোর্স বা উইদাউট অ্যাপ্লাইং এনি এক্সটার্নাল ফোর্স একটা বস্তুকে কখনোই কি করতে পারবে না, একটা বস্তুকে কখনোই তুমি তার অবস্থানটাকে চেঞ্জ করতে পারবে না। বাট তোমরা কি চিন্তা করে দেখছো এমন কোনো কিছু পাওয়া সম্ভব কিনা? মানে এমন তোমরা একটু চিন্তা করে দেখো তো, এমন কোনো একটা কন্ডিশন পাওয়া সম্ভব কিনা যেখানে উইদাউট অ্যাপ্লাইং এনি এক্সটার্নাল ফোর্স একটা বস্তু এমনি এমনি চলা শুরু করবে? যদি এমন কোনো কাঠামো তুমি পেয়ে যাও তখন তুমি কিন্তু এটাকে আর জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারবা না। বিকজ ওই কাঠামোতে আমরা কি বলছি, ওই কাঠামোর মধ্যে তুমি একটা অবজেক্টের মধ্যে উইদাউট অ্যাপ্লাইং এনি এক্সটার্নাল ফোর্স যদি ওই অবজেক্টটা চলতে শুরু করে তখন কিন্তু এখানে নিউটনের ফার্স্ট লটা ভায়োলেট হবে। অ্যান্ড এই ফার্স্ট লটা যেই কাঠামোতে গিয়ে ভায়োলেট হয় ওই কাঠামোকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো। সো এখন আমরা অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের ফার্স্ট ল কিভাবে ভায়োলেট হয় ওই জিনিসটা নিয়ে এখন আমরা কথা বলবো। ওকে, ওই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলবো। ঠিক আছে, অজড় প্রসঙ্গ কাঠামোতে কিভাবে নিউটনের ফার্স্ট লটা ভায়োলেট হয় ওই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলবো। ঠিক আছে, সো আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। জড় প্রসঙ্গ কাঠামো যে জিনিসটা ছিল, জড় প্রসঙ্গ কাঠামো যেটা ছিল এটা আমরা একটু মুছে দেই। আমরা এখন কোথায় যাব? অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলবো। আমরা অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা। সো অজড় প্রসঙ্গ কাঠামো কি? অজড় প্রসঙ্গ কাঠামোতে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হবে না, অ্যান্ড দ্যাট ইজ এখানের মধ্যে ত্বরণ থাকবে। ওকে, অ্যান্ড এখানে একই সাথে বলতেছি নিউটনের গতিসূত্র ভায়োলেট হবে। কিভাবে ভায়োলেট হয় এটাই আমরা এখন দেখব। সো একটু লিখে রাখো, এখানে পরস্পরের সাপেক্ষে অজড় প্রসঙ্গ কাঠামোতে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হবে না। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে কি হবে না? গতিশীল হবে না, এবং অবশ্যই কি থাকবে? অবশ্যই ত্বরণ থাকবে।
অবশ্যই ত্বরণ থাকবে। অ্যান্ড অলসো নিউটনের গতিসূত্রটা কি হবে? ভায়োলেট হবে। নিউটনের গতিসূত্রটা কি হবে? এখানে নিউটনের গতিসূত্রটা ভায়োলেট হবে। সো এখন আমরা এখানে দেখব কিভাবে নিউটনের গতিসূত্রটা ভায়োলেট হয়। সাপোজ তুমি ধরে নাও একটা ফুটবলকে তুমি স্থির অবস্থানে রেখে দিছো। একটা ফুটবলকে তুমি কি করছো? স্থির অবস্থানে রেখে দিছো। ওকে, একটা ফুটবলকে তুমি স্থির অবস্থানে রেখে দিছো। এখন তোমরা আমাকে বলো, এই ফুটবলটাকে তোমরা যদি স্থির অবস্থানে রেখে দাও, এই ফুটবলটার মধ্যে তোমরা স্থির অবস্থানে থাকা একটা ফুটবলের মধ্যে তোমরা যদি বাইরে থেকে কোনো ফোর্স যদি তোমরা যদি অ্যাপ্লাই না করো, এই ফুটবলটা চিরকাল স্থির থাকবে না? চিরকাল স্থির থাকবে। ওকে, এই ফুটবলটা চিরকাল স্থির থাকবে, ঠিক আছে। বাট এখন আমরা যদি এই ফুটবলটাকে ধরো এবার তুমি একটা বাসের মধ্যে নিয়ে গেলা, এই ফুটবলটাকে তুমি একটা বাসের মধ্যে নিয়ে গেলা, ঠিক আছে। এই ফুটবলটাকে তুমি একটা বাসের মধ্যে নিয়ে গেলা। ওকে, একটা বাসের মধ্যে নিয়ে গেলাম আমরা। ওকে, এই ফুটবলটাকে আমি এখন একটা বাসের মধ্যে নিয়ে গেলাম। এখন এখানে তুমি দুইটা পর্যবেক্ষক চিন্তা করো। একটা পর্যবেক্ষক ধরো তুমি নিজে বসে আছো, এখানে একজন পর্যবেক্ষক তুমি নিজে বসে আছো, আর একজন পর্যবেক্ষক কি করলো? ফুটবলটা একটু ছোট করে আঁকাই। আরেকজন পর্যবেক্ষক বাসের বাইরে থেকে দেখে থাকলো, ঠিক আছে। আরেকজন পর্যবেক্ষক ক্লাসের বাইরে থেকে দেখে থাকলো। ওকে, সো এখন দেখো, একটা ফুটবলকে আমি প্রথমত স্থির অবস্থানে রাখছি। ভালো করে বুঝিও, এই উদাহরণটা ভালো করে বুঝলে তুমি ক্লিয়ার হয়ে যাবা কেন অজড় প্রসঙ্গ কাঠামো আমরা কনসিডার করতেছি অ্যান্ড কেন অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের লগুলো ভায়োলেট হবে। ওকে, একটু ভালো করে খেয়াল করো। একটা ফুটবলকে আমি স্টেবল কন্ডিশনে রেখে দিলাম, অ্যান্ড এই স্টেবল কন্ডিশনে ফুটবলটার উপর আমি যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে এই ফুটবলের কি স্থানচ্যুতি হবে? হবে না। সো যে এটা নিউটনের লটা মেনটেইন করে, নিউটনের ফার্স্ট লটা মেনে চলে। যে নিউটনের ফার্স্ট লতে বলা হয়েছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। সো এটা মেনটেইন করছে। সো এটার মধ্যে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা কি যাবে। ওকে, এখন কথা হচ্ছে এই ফুটবলটাকে আমি কোথায় নিয়ে আসলাম? এই ফুটবলটাকে আমি একটা বাসে নিয়ে আসলাম অ্যান্ড বাসে আনার পরে আমি একটা কন্ডিশন দিছি, বাসের মধ্যে একজন পর্যবেক্ষক বসে আছে, বাইরে আর একজন পর্যবেক্ষক বসে আছে। এখন ধরে নাও এই বাসটা হঠাৎ চলতে শুরু করলো, ঠিক আছে। এই বাসটা হঠাৎ সামনের দিকে চলতে শুরু করলো। এখন তোমরা আমাকে বলো, এই বাসটা যখন সামনের দিকে চলা স্টার্ট ভি বেগে চলা স্টার্ট করবে, তখন বাসের মধ্যে যে ফুটবলটা আছে এটা কি স্থির থাকবে নাকি গতিশীল হবে? এটা আমাকে বলো। ওকে, এটা আমাকে বলো যে এই বাসটা যখন ভি বেগে সামনের দিকে চলতে স্টার্ট করবে, যারা যারা ক্লাস করতেছো সবাই বলো, এই বাসটা যখন সামনের দিকে চলা স্টার্ট করবে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে, বাসের মধ্যে থাকা যে ফুটবলটা, এই ফুটবলটা কি তোমার স্থির থাকবে নাকি গতিশীল হবে? এটা একটু জানো। ভি বেগে বলটা আগাবে। ভেরি গুড, ভি বেগে বলটা আগাবে। এখন তাহলে এটা খুবই কমন সেন্স, তুমি বাসের মধ্যে একটা ফুটবলকে স্থির অবস্থানে রেখে দিলেও বাসটা যখন একটা সার্টেন ভেলোসিটি নিয়ে সামনের দিকে চলা স্টার্ট করবে। এখন আচ্ছা, তোমরা আমাকে একটু বলো ফুটবলটার ডাইরেকশনটা কোন দিকে হবে? ফুটবলটা কি বাসের দিকে যাবে নাকি বাসের বিপরীত দিকে যাবে? দেখি এটা একটু বলো। এটাও কিন্তু খুবই কমন সেন্স, থেকে বলা যায়। বাসটা যখন ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাবে, তখন ফুটবলটার ভেলোসিটির দিক কোন দিকে হবে? সামনের দিকে হবে নাকি পেছন দিকে হবে? এটা একটু জানো। পিছনের দিকে যাবে। ভেরি গুড। সো তখন আমরা দেখতে পাবো এই ফুটবলের মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে, অ্যান্ড ওই ত্বরণের কারণে ফুটবলটা পেছনের দিকে যাবে। আচ্ছা, এখন বলো তো, এখন আমাকে একটা কথা বলো, এই বাসটা যখন সামনের দিকে যাচ্ছে, বাসে থাকা যে পর্যবেক্ষকটা, এই পর্যবেক্ষকটা কি দেখলো? এই বাসের মধ্যে থাকা পর্যবেক্ষকটা দেখলো যে ফুটবলটা উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স, বাসে থাকা পর্যবেক্ষকটা কি দেখবে? বাসে থাকা পর্যবেক্ষকটা দেখবে এই ফুটবলটা
উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স, মানে এই ফুটবলটার মধ্যে বাহ্যিক কোনো বলের প্রভাব ছাড়াই, ফুটবলটার মধ্যে বাহ্যিক কোনো বলের প্রভাব ছাড়াই ফুটবলটার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হলো, অ্যান্ড ত্বরণের সৃষ্টি হওয়ার পর ফুটবলটা একটা সার্টেন ভেলোসিটিতে বাসের গতির বিপরীতে গতিশীল হলো। এটা দেখবে কি বাসের ভিতরে থাকা পর্যবেক্ষক, অ্যান্ড বাইরে থাকা একজন পর্যবেক্ষক কি দেখবে, বাইরে থাকা একজন পর্যবেক্ষক কিন্তু এই ঘটনাটা দেখবে না। বাইরে থাকা একজন পর্যবেক্ষক দেখবে যে এই ফুটবলটা স্থিতিশীল ছিল, অ্যান্ড বাসটা যখন চলা শুরু করছে ফুটবলটা স্থিতিজড়তার কারণে আগের জায়গায় থেকে যাচ্ছে, বাসটা ফুটবলের তলটাকে স্লাইড করে সামনের দিকে চলে যাচ্ছে, অ্যান্ড ফুটবলটা স্থিতিজড়তার কারণে ওই যে আগে থেকে যাওয়ার যে প্রবণতা তার কারণে ফুটবলটা একটু পিছন দিকে চলে আসলো। ওকে, সো দুইজন পর্যবেক্ষক দুই ধরনের ঘটনা কিন্তু এখানে দেখতে পাইলো। বাসে থাকা পর্যবেক্ষক দেখতে পাইলো ফুটবলটার মধ্যে একটা উইদাউট অ্যাপ্লাইং এনি এক্সটার্নাল ফোর্স, ফুটবলটার মধ্যে একটা অলিক বলের সৃষ্টি হয়েছে, যে বলের কারণে ফুটবলটা বিপরীত দিকে গতিশীল হয়েছে, অ্যান্ড ফুটবলটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। অ্যান্ড বাসের বাইরে থাকা পর্যবেক্ষক দেখতে পাইলো যে ফুটবলটা স্থিতিজড়তার কারণে স্থির ছিল, বাসটা যখন গতিশীল হলো তখন বাস ফুটবলটাকে স্লাইড করে সামনের দিকে যাচ্ছে, অ্যান্ড ফুটবলটা স্থিতিজড়তার কারণে একটু পিছনের দিকে যাচ্ছে। তাহলে কি দুইজনের পর্যবেক্ষণ কি সঠিক, নাকি দুইজনেরটাই ভুল, নাকি দুইজনেরটাই সঠিক? তো এখানে দুইজনেরটাই সঠিক। এটাই হচ্ছে আপেক্ষিকতা, এটাই হচ্ছে রিলেটিভিটি। যে এখানে বাস যখন দেখছিল, এখানে এই মানুষটা যখন ফুটবলটাকে দেখতেছিল তখন কিন্তু সে ওর কাঠামোতেই ছিল, আর এ যখন দেখতেছে এর সাপেক্ষে কিন্তু এই পুরো কাঠামোটা, রাইট? সো এখন কথা হচ্ছে এই ফুটবলটা যে পিছন দিকে গতিশীল হলো, এই ফুটবলটার মধ্যে যে একটা ত্বরণের সৃষ্টি হলো, এই ত্বরণটা সৃষ্টি হয়েছে কোত্থেকে? এখানে কি আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করছিলাম? এখানে কি আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি? নো, এখানে আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া একটা ইমাজিনারি ফোর্স বা একটা অলিক বলের কারণে ফুটবলটার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হলো, অ্যান্ড ওই ত্বরণটার কারণে ফুটবলটা কোন দিকে গতিশীল হচ্ছে? ফুটবলটা বাসের গতির বিপরীতে গতিশীল হচ্ছে। সো ফুটবলটার মধ্যে দেখো ত্বরণ সৃষ্টি করছে কে? ফুটবলের মধ্যে ত্বরণ সৃষ্টি করছে কোন বল? তুমি কি দেখছো কোনো বল দেখছো এখানে? তুমি এখানে কিন্তু কোনো বল দেখো নাই যে বলটা ফুটবলটার মধ্যে ত্বরণ সৃষ্টি করছে। সো একটা ইমাজিনারি ফোর্স, একটা ইমাজিনারি ফোর্স ফুটবলের মধ্যে ত্বরণ সৃষ্টি করে, একটা ইমাজিনারি ফোর্স ফুটবলের মধ্যে ত্বরণ সৃষ্টি করেছে, মানে আমরা অজড় প্রসঙ্গ কাঠামোটা পড়তেছি, রাইট? তো একটা ইমাজিনারি ফোর্স ফুটবলের মধ্যে ত্বরণ সৃষ্টি করেছে, রাইট? সো একটা দেখো এখানে একটা ইমাজিনারি ফোর্স ফুটবলটার মধ্যে কিন্তু ত্বরণটা সৃষ্টি করেছে। সো নিউটনের গতিসূত্রে কি কোনো ইমাজিনারি ফোর্সের কথা বলা ছিল? নিউটনের গতিসূত্রে বলা ছিল তুমি একটা বস্তুর উপর যখনই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করবা তখনই কিন্তু ওই বস্তুটার মধ্যে ত্বরণের সৃষ্টি হবে, যেটা সেকেন্ড লতে বলছিল F=ma। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা ঘটনা, যে ঘটনার মধ্যে দেখো একটা বলের মধ্যে উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স একটা ইমাজিনারি ফোর্সের কারণে এই বস্তুটার মধ্যে ত্বরণের সৃষ্টি হয়েছে। তাহলে বলো এই ঘটনাটা নিউটনের লকে কি ভায়োলেট করছে নাকি ভায়োলেট করে নাই? বলো এই ঘটনাটা নিউটনের লকে কি ভায়োলেট করছে নাকি নিউটনের লকে ভায়োলেট করে নাই? এটা একটু আমাকে জানো। ওকে, এটা একটু আমাকে জানো, ঠিক আছে? এটা একটু আমাকে জানো, এই ঘটনাটা নিউটনের লকে ভায়োলেট করছে নাকি করে নাই? ভাইয়া ব্যাপারটা কি এমন যে নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে হলে যার গতি হিসাব করব তার ত্বরণ থাকা যাবে, আমার ত্বরণ থাকা যাবে না? আমিটা এখানে প্রসঙ্গ কাঠামো না, এমন না প্রসঙ্গ কাঠামোটা এমন না। প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকাই যাবে না, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হতে হবে। আমরা যখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়বো তখন তুমি ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আলটিমেটলি কি করলো? এখানে আলটিমেটলি নিউটনের লটা কি করলো? এখানে আলটিমেটলি নিউটনের লটা ভায়োলেট করে দিল। সো এই ধরনের প্রসঙ্গ কাঠামোগুলোকেই বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, যেখানে অ্যাকচুয়ালি নিউটনের লগুলোকে খাটানো যায় না, ঠিক আছে? সো আইনস্টাইন বেসিক্যালি এই ধরনের কনসেপশনগুলো নিয়েই কাজ করছে। সো এই জিনিসগুলো, এই যে প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, এই জিনিসগুলো সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো। এই জিনিসগুলো সবার ক্লিয়ার হয়েছে কিনা জানো, ঠিক আছে? এই জিনিসগুলো সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো ফার্স্ট। এই জিনিসগুলো সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো, দ্রুত জানো, ঠিক আছে?
সবাই লেখা শেষ হলে একটু ডান লিখো, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, একটু ডান লিখো দ্রুত, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। ওকে, আচ্ছা আচ্ছা সবার ক্লিয়ার? এখন আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, সো দেখো গ্যালিলিয়ান গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা গ্যালিলিয়ান রূপান্তর। ওকে, আমরা এখানে ভাইয়া এখানে কি ভাইয়া এখানে বলটা তো বাসের পিছনে ধাক্কা লেগে আবার সামনে আসবে, তখন কাঠামোকে কাঠামো হচ্ছে এখানে বাসটাই হচ্ছে কাঠামো, মানে যে কাঠামোর সাপেক্ষে বাসটা বলটা গতিশীল হলো। ভাইয়া এরকম এক সময় বলটা তো বাসের পিছনে ধাক্কা কে আবার সামনে আসবে। ওরে বাবারে, তোমার বাসের পিছনে ধাক্কা দিতে কি বলছো? তুমি ওই মুহূর্তে চিন্তা করো, ওই মুহূর্তে চিন্তা করলেই হয়ে যায়। ওই মুহূর্তে চিন্তা করবা যখন বাসটা গতিশীল হয়েছে, ওই মুহূর্তে চিন্তা করো। ওই মুহূর্তে বলটা এখানে যে ফোর্সটার কারণে বলটা গতিশীল হয়েছে, ওই বলটা তো অলিক বল, ওই বলটা তো তুমি বাইরে থেকে দাও নাই, তাই না? ওই বলটা তো অলিক বল, এটা তো দৈবভাবে ক্রিয়েট হয়েছে, তাই না? সো এটা এখানেই তো ভায়োলেট করে ফেলছে, ওই মুহূর্তেই তো ভায়োলেট করে ফেলছে। এরপরে কি হয়েছে দেখার দরকার নেই, ওই মুহূর্তে কি হয়েছে ভায়োলেট করে ফেলছে, এর পরেরটা পরে, ঠিক আছে? বাট ওই মুহূর্তে তো ভায়োলেট করছে, তাই না? এই হচ্ছে কথা। সো তোমাদেরকে একটা ব্যাপার একটু বলে রাখি যে আইনস্টাইনের ব্যাপারগুলা মানে জিনিসগুলা একটু মানে বেশি যখন চিন্তা করবে না, যদি তুমি বেশি চিন্তা করতে যাও তখন তুমি নিজেই কনফিউজড হয়ে যাবে। সো জিনিসগুলো স্বাভাবিকভাবেই নিতে হয়, মানে কোনোটাই ব্যাঠিক না, আপেক্ষিকতা মানেই ব্যাঠিক না। যেমন আমরা গতি স্থিতি এগুলোকে অ্যাবসোলিউট কিছু, এগুলো পরম না। ওকে, কোনো গতিই পরম না, কোনো স্থিতিও কিন্তু পরম না। এই যে আমি স্থির, আমি কি অ্যাকচুয়ালি স্থির? নো, আমি গতিশীল। কিসের সাপেক্ষে গতিশীল? বাইরের একটা পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। আমি আমার কাঠামোর সাপেক্ষে স্থির হতেই পারি, বাট আমি বাইরের একটা পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল, ঠিক আছে? সো কোনটা কারেক্ট কোনটা ভুল, দুইটাই কারেক্ট। ওকে, সো এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে করে করতে হবে। সো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। সো আমরা এখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, আরেকটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা যদি জড় প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়ানোর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা তো জড় প্রসঙ্গ কাঠামো চিন্তা করলাম, তাই না? জড় প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে কি তাহলে? জড় প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো, যেগুলাতে নিউটনের গতিসূত্রগুলা খাটবে প্রত্যেকটা। ধরো এটা একটা প্রসঙ্গ কাঠামো, এস একটা প্রসঙ্গ কাঠামো। ধরো এখন আমি দুইটা প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করি। একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস, এস একটা প্রসঙ্গ কাঠামো, এস একটা প্রসঙ্গ কাঠামো। আরেকটা প্রসঙ্গ কাঠামো ধরে নিলাম আমি এস প্রাইম। ওকে, আরেকটা প্রসঙ্গ কাঠামো আমি ধরে নিলাম এস প্রাইম। ওকে, আমরা দুইটা প্রসঙ্গ কাঠামো ধরে নিলাম অ্যান্ড আমরা ধরে নিলাম তারা জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এই যে একটা হচ্ছে এস, একটা হচ্ছে ধরো এস প্রাইম। ওকে, সো এখন দুইটা জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো কি একই রকম হবে নাকি ডিফারেন্ট হবে? দুইটা কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো, দুইটা কিন্তু অ্যাট এ টাইম জড় প্রসঙ্গ কাঠামো। দুইটাই যদি আমাদের জড় প্রসঙ্গ কাঠামো হয়, এখন তোমরাই বলো যে দুইটা একই জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো কি একই টাইপের হবে নাকি ডিফারেন্ট টাইপের হবে? জানাও, ফার্স্ট জানাও। ওকে, ফার্স্ট জানাও। ওকে, একটু ফার্স্ট জানাও। একটু ফার্স্ট জানাও, সেম হবে নাকি ডিফারেন্ট হবে?
ক্লাস আটকাই যাচ্ছে কেন বুঝলাম না। আমার এখানে আমার ডিভাইসে একটু হালকা হালকা আটকাচ্ছে। তোমরা একটু জানাও তো যে সবার কি ক্লাস আটকাচ্ছে নাকি মোটামুটি মেজরিটি ঠিক আছে, কয়েকজনের আটকাচ্ছে। একটু জানাও, একটু জানাও ভাইয়ারা, একটু জানাও। আটকালে একবার বের হয়ে আবার জয়েন করলে আই থিঙ্ক ঠিক হয়ে যায়। আজকে আটকানোর কারণ কি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, তো যাই হোক, আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে আমরা যদি দুইটা রেফারেন্স ফ্রেমের মধ্যে দুইটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যদি চিন্তা করি, আমরা যদি দুইটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম চিন্তা করি, এই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমগুলোতে নিউটনের গতিসূত্রগুলো মোটামুটি একই ধরনের, মোটামুটি না অ্যাকচুয়ালি একই ধরনের। এখানেও তোমার যে ভি ইকুয়াল যদি এটি হয়, এই রেফারেন্স ফ্রেমেও যদি ভি ইকুয়াল এটি হয়, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, সরি ভি ইকুয়াল যদি ইউ প্লাস এটি হয়, এখানেও তোমার ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ওকে, এই জিনিসগুলার, এই মেজারমেন্টগুলার, এই সূত্রগুলার, লগুলার কখনোই চেঞ্জ হবে না। লগুলার কখনোই কি হবে না, চেঞ্জ হবে না। এটা একটু মাথায় রাখবা। মানে আমরা যদি দুইটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম চিন্তা করি, ঠিক আছে, আমরা যদি দুইটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম চিন্তা করি, দুইটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে নিউটনের লগুলার কোনো চেঞ্জ হবে না। বাট একটা জায়গায় চেঞ্জ হতে পারে, একটা জায়গায় চেঞ্জ হতে পারে। কোন জায়গায়? মেজারমেন্টে চেঞ্জ হতে পারে। ধরো তুমি কোন এই দুইটা কাঠামো থেকে, ধরো এখানে কোনো একটা বস্তু আছে, তুমি এই কাঠামো থেকে যে দূরত্বটা মাপবা, তুমি এই কাঠামো থেকে তো সেম দূরত্ব মাপবা না, রাইট? তো তোমার এখান থেকে এই জিনিসটা মাপতে যেই দূরত্বটা পাস করা লাগতেছে, ওর এখান থেকে ওই দূরত্বটা পাস করা লাগতেছে না। তাহলে আমাদের সূত্রগুলো একই হলেও মেজারমেন্টে কি থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে। সো আমরা মেজারমেন্টগুলো মাপার জন্য আমরা যে জিনিসটা প্রথমে নিয়ে আসবো সেটা হচ্ছে ইভেন্ট। আমরা মেজারমেন্টগুলো মাপার জন্য যে জিনিসটা প্রথমত নিয়ে আসবো সেটা হচ্ছে কি, ইভেন্ট। আমাদেরকে কি আনতে হবে? ইভেন্ট আনতে হবে, ইভেন্ট। সো হোয়াট ইজ ইভেন্ট? হোয়াট ইজ ইভেন্ট আমাদেরকে বুঝতে হবে ইভেন্টটা কি। সো ইভেন্ট ইজ এ কানেকশন অফ পজিশন অ্যান্ড টাইম। এটা একটু আমরা মাথায় রাখবো। ইভেন্ট ইজ এ কানেকশন অফ পজিশন অ্যান্ড টাইম। ওকে, ইভেন্ট ইজ এ কানেকশন অফ পজিশন অ্যান্ড টাইম। আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। আচ্ছা, এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু নিচে লিখে দিই। কানেকশনটা দেখা গেছিল তো। সো কথা হচ্ছে আমাদের এই দুইটা কাঠামোতে, আবার একটু বুঝো, ঠিক আছে, আবার একটু বুঝো। এটা একটা রেফারেন্স ফ্রেম, এটা একটা রেফারেন্স ফ্রেম, দুইটাই হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা একটা রেফারেন্স ফ্রেম, এটা একটা রেফারেন্স ফ্রেম, দুইটাই হচ্ছে আমাদের ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। বাট কথা হচ্ছে এখানে আমাদের নিউটনের যা লগুলা খাটবে, এই লতেও আমাদের সেম লগুলো, এই কাঠামোতে আমাদের সেম লগুলাই খাটবে, বিকজ আমরা দুইটাকেই কনসিডার করে নিছি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। বাট কথা হচ্ছে এখান থেকে আমরা কোনো একটা ঘটনাকে যেভাবে মেজার করব, এখান থেকে আমরা ওই ঘটনাকে সেভাবে মেজার নাও করতে পারি, ঠিক আছে। সো ধরো আমরা মেজার করব কি, এই জিনিসগুলোকে আমরা একই সাথে বললাম কি, ইভেন্ট। যা মেজার করব ওইটাকে কি বললাম, ইভেন্ট বললাম। সো দেখো ইভেন্ট কি, ইভেন্ট ইজ এ কানেকশন অফ পজিশন অ্যান্ড টাইম। সো পজিশনকে আমরা ধরো এক্স দ্বারা ডিনোট করলাম, পজিশনকে আমরা ধরো এক্স দ্বারা ডিনোট করলাম, অ্যান্ড টাইমকে আমরা ধরো টি দ্বারা ডিনোট করলাম। ওকে, সো এই কাঠামোতে আমরা অক্ষগুলোকে একটু ডিফাইন করি, এক্স, ওয়াই অ্যান্ড জেড। এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, ওয়াই প্রাইম অ্যান্ড জেড প্রাইম, ঠিক আছে। সো এখন আমি দুইটা কাঠামোতে দুইটা আলাদা আলাদা জিনিস চিন্তা করি। ধরো প্রথম যে কাঠামোটা তুমি আঁকছো, ওই কাঠামোতে ধরো একটা হচ্ছে বিল্ডিং আছে, ঠিক আছে। ওই কাঠামোতে একটা কি আছে, একটা বিল্ডিং আছে। এই যে এটা হচ্ছে একটা বিল্ডিং, ওই কাঠামোতে একটা বিল্ডিং আছে। অ্যান্ড পরের কাঠামোতে ধরো তোমার বন্ধু একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, একটা বাস, একটা কার নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। ধরো এক বন্ধু বিল্ডিং বানাই ফেলছো, আর এক বন্ধু কার বানাই ফেলছো। ওকে, কার তো বানানো যায় না, কার কিনে ফেলছো। সো একটু দেখো,
এখানে তোমার বন্ধু বসে আছে, ভালো করে বুঝো ব্যাপারটা। আর এখানে তুমি দাঁড়ায় আসো, তুমি বিল্ডিংয়ের নিচে, তোমার বিল্ডিংয়ের নিচে তুমি দাঁড়ায় আসো। ওকে, সো এখন কথা হচ্ছে তুমি এখানে এই এস কাঠামোতে, এস একটা প্রসঙ্গ কাঠামো, এস প্রাইম আর একটা প্রসঙ্গ কাঠামো। সো এস কাঠামোতে তুমি দাঁড়ায় আসো, এস প্রাইম কাঠামোতে তোমার বন্ধু তোমার সাপেক্ষে কনস্ট্যান্ট একটা ভ্যালুসিটি নিয়ে, তোমার সাপেক্ষে কনস্ট্যান্ট একটা ভ্যালুসিটি নিয়ে, ভি ভ্যালুসিটি নিয়ে ধরো কোন দিকে যাচ্ছে, ভি ভ্যালুসিটি নিয়ে সামনের দিকে। অবশ্যই এই ভ্যালুসিটিটা কনস্ট্যান্ট ভ্যালুসিটি, ধ্রুববেগ। যদি ধ্রুববেগ না হয় তাহলে কিন্তু তোমার নিউটনের গতিসূত্রগুলো খাটানো যাবে না। মানে যদি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হবে না, ধ্রুববেগ যদি না হয় তাহলে কি হবে না, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা হবে না। সো এখন দেখো এখানে তুমি দাঁড়ায় আসো, এখানে তুমি দাঁড়ায় আসো, এখানে তুমি দাঁড়ায় আসো, ভাইয়া দূরত্ব ভিন্ন হলো, বেগ ত্বরণ তো একই থাকবে না, রাইট, বেগ ত্বরণটা, হ্যাঁ দেখো একটু দেখো। সো এখন দেখো এই মানুষটা, মানে এই যে এটা ধরো তুমি, এটা হচ্ছে তোমার বন্ধু। সো তুমি এখানে দাঁড়ায় আসো, তোমার সাপেক্ষে তোমার বন্ধু ভি ধ্রুব বেগে সামনের দিকে আগাই যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের, এখন আমাদের কি মাপতে হবে, আমাদেরকে ইভেন্ট মাপতে হবে। ইভেন্ট মানে হচ্ছে কি এক্স আর কত টি। সো এখন তোমার কাঠামোতে, তোমার কাঠামোতে, তোমার কাঠামোতে আমি ধরে নিলাম, তোমার কাঠামোর যে ইভেন্টটা, তোমার কাঠামোর ইভেন্টটা আমি ধরে নিলাম এক্স কমা টি, তোমার কাঠামোর ইভেন্টটা আমি ধরে নিলাম এক্স কমা টি, তোমার বন্ধুর কাঠামোর ইভেন্টটাকে আমি ধরে নিলাম এক্স প্রাইম কমা টি প্রাইম। ওকে, ভালো করে বুঝিও, তোমার কাঠামোর যে ইভেন্টটা এটাকে আমি ধরে নিলাম এক্স কমা টি, আর তোমার বন্ধুর কাঠামোর যে ইভেন্টটা এটা হচ্ছে এক্স প্রাইম আর টি প্রাইম। এখন তোমরা দুইটা আলাদা কাঠামোতে থেকে একটা নির্দিষ্ট ঘটনা যখন দুই কাঠামো থেকে মাপবা, তখন ওখানে লগুলো একই টাইপের হলেও মেজারমেন্টের কিছু কি থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে। আবার বলতেছি, তোমরা দুইজন দুইটা ভিন্ন কাঠামো বাট একই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, দুইটা আলাদা ফ্রেম বাট দুইটাই হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সো তোমরা দুইজন কিন্তু দুইটা আলাদা রেফারেন্স ফ্রেমে থেকে, দুইটাই কিন্তু এট এ টাইম ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সো তোমরা দুইজন কিন্তু দুইটা আলাদা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থেকে যখন একটা কমন ঘটনা মেজার করবা, তখন তোমার রেফারেন্স ফ্রেম থেকে যে মেজারমেন্টটা হবে, তোমার বন্ধুর রেফারেন্স ফ্রেম থেকে কিন্তু একই মেজারমেন্টটা হবে না। বাট লগুলো কিন্তু তোমরা একই খাটাবা, নিউটনের লগুলোই খাটাবা, বাট মেজারমেন্টটা একই হবে না। সো কথা হচ্ছে তাহলে এক্স এর মেজারমেন্ট আর এক্স প্রাইমের মেজারমেন্টটা সেম হবে না। এখন কথা হচ্ছে হোয়াট ইজ ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে তুমি যখন এক্স এর সাথে এক্স প্রাইমের রিলেশনটা বিল্ড আপ করতে পারবা, টি এর সাথে যখন টি প্রাইমের রিলেশনটা বিল্ড আপ করতে পারবা, মানে এক্স থেকে কিভাবে এক্স প্রাইমটা পাওয়া যায় সেটা জানবা, টি থেকে কিভাবে টি প্রাইমটা পাওয়া যায় ওটা জানবা, দ্যাট ইজ কল্ড দ্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আবার তুমি যদি উল্টাটা চিন্তা করো, এক্স প্রাইম থেকে এক্স কিভাবে পাওয়া যায়, টি প্রাইম থেকে টি কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা বিপরীত গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। সো এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা আগে জানাও, এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, ঠিক আছে? এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা, এই কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও ফার্স্ট, এই কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই 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 জানো, সবাই জানো, ওকে সবাই জানো। ওকে, আবার আবার রিপিট করতেছি দেখো, একটা রেফারেন্স ফ্রেমে তুমি আছো, আরেকটা রেফারেন্স ফ্রেমে ধরো একটা রেফারেন্স ফ্রেমে একটা বিল্ডিং আছে, ভালো করে বুঝো, একটু কনসেন্ট্রেট করো, ঠিক আছে? একটা রেফারেন্স ফ্রেমে একটা বিল্ডিং, এই বিল্ডিংটার মধ্যে ধরো এই বিল্ডিংটার নিচে তুমি দাঁড়ায় আসো, আরেকটা রেফারেন্স ফ্রেমে তোমার বন্ধু একটা গাড়ি করে তোমার সাপেক্ষে ভি ধ্রুব বেগে সামনের দিকে আগাই যাচ্ছে। ওকে ফাইন, বলা হচ্ছে দুইটাই কিন্তু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, দুইটাই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। ওকে, তো দুইটার মধ্যে কিন্তু নিউটনের যে লগুলা, দুইটার মধ্যে নিউটনের যে লগুলা, এই লগুলা একই টাইপের হবে। দুইটার মধ্যে কিন্তু নিউটনের যে লগুলা, এই লগুলা কিন্তু একই টাইপের হবে। মানে এটার মধ্যে যদি এস ইকুয়াল ভিটি হয়, এটার মধ্যে এস ইকুয়াল ভিটি হবে, নো চেঞ্জ। ওকে, সো সবগুলা ল কিন্তু একই টাইপের হবে। বাট তোমরা দুইজন আলাদা আলাদা রেফারেন্স ফ্রেমে থেকে যখন একটা কমন ঘটনাকে মেজার করবা,
তখন তুমি যে মেজারমেন্টটা দিবা, মানে তোমার যে ইভেন্টটা, তোমার বন্ধুর যে ইভেন্টটা, এই দুইটা ইভেন্ট সেম হবে না। কেন সেম হবে না? সে ধরে নাও আমি এখানে ধরে নিলাম এখানে একটা পাখি উঠতেছে, এখানে একটা পাখি উঠতেছে। সো একটু চিন্তা করে দেখো তো, তোমার থেকে, তোমার রেফারেন্স ফ্রেম থেকে এই পাখিটার দূরত্ব কত? সো দেখো এখন বুঝে যাবা, দেখো তোমার রেফারেন্স ফ্রেম থেকে এই পাখিটার দূরত্ব কত। সো ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে এক্স, ওকে, এই দূরত্বটা হচ্ছে এক্স। এখন তোমার বন্ধুর ফ্রেম থেকে এই পাখিটার দূরত্ব কত? তোমার বন্ধুর রেফারেন্স ফ্রেম থেকে এই পাখিটার দূরত্ব কি তুমি এক্স বলতে পারবা? মানে তুমি তোমার রেফারেন্স ফ্রেম থেকে এই পাখিটার যা দূরত্ব মাপতেছো, তোমার বন্ধু ওই তার রেফারেন্স ফ্রেম থেকে ওই পাখিটার কি সেম দূরত্ব মাপবে? নো, সেম দূরত্ব মাপবে না। সে মাপবে কি? সে মাপবে, আমরা ধরে নিলাম এক্স প্রাইম। সো এখানে আমাদের ইভেন্টটা চলে আসছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি এক্স প্রাইম। দুইজন কিন্তু সেম ইভেন্টটা মাপতেছো না, দুইজন কিন্তু সেম পজিশনটা মাপতেছো না, বাট দুইজনেই কিন্তু নিউটনের লটাকে ফলো করেই মানতেছো, রাইট? বাট দুইজন কিন্তু সেম জিনিসটা মাপতেছো না, ওকে? সো এটাই হচ্ছে মূলত তোমার দুইটা আলাদা ইভেন্ট। সো দেখো, তো তুমি যদি এক্স থেকে এক্স প্রাইমে যাইতে চাও তাহলে একটা ট্রান্সফরমেশন লাগবে। আবার তোমার টাইমটাকে আমি ধরে নিলাম টি, আর তোমার বন্ধুর টাইমটাকে আমি ধরে নিলাম টি প্রাইম, ওকে? সো এই যে এক্স থেকে এক্সে যাওয়া, এক্স প্রাইমে যাওয়া, টি থেকে টি প্রাইমে যাওয়া, এই ধরনের ট্রান্সফরমেশনগুলোকে বলা হয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা গ্যালিলীয় রূপান্তর। আবার তুমি যদি তোমার এটা 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 কিন্তু তোমার সাপেক্ষে চিন্তা করতেছো, তোমার সাপেক্ষে তুমি তোমার থেকে কোথায় যাচ্ছ, তোমার বন্ধুরটা দেখতেছো। বাট তোমার বন্ধু যদি এদিকে এসে, তোমার বন্ধু যদি তোমারটা দেখে, তখন কিন্তু এটা হয়ে যাবে অ্যান্টি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। মানে তুমি যদি এক্স প্রাইম থেকে, এখন তোমার বন্ধু যদি এক্স প্রাইম থেকে কোথায় যাইতে চাই, এক্সে যাইতে চাই, টি প্রাইম থেকে কোথায় যাইতে চাই, টিতে যাইতে চাই, তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যান্টি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখন ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখন ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখন ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে, এখন ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখন কি ক্লিয়ার হয়েছে? সবাই জানো, সবাই জানো, সবাই জানো। টাইম তো সেম হবে তাই না? হ্যাঁ, ডেফিনেটলি বুঝাচ্ছে, আসতেছে, টাইমের ব্যাপারটাও আসতেছে, টাইমের ব্যাপারটাও আসতেছে, টাইমের ব্যাপারটাও আসতেছে। সো এখন আমাদেরকে এখানে দুইটা জিনিস একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সাপেক্ষে এস প্রাইমটা গতিশীল, আবার এস প্রাইমে থাকা পর্যবেক্ষক চিন্তা করবে তার সাপেক্ষে তুমি গতিশীল। মানে যখন ধরো তুমি আর তোমার বন্ধু শুরুতে, তুমি আর তোমার বন্ধু শুরুতে একই জায়গাতে ছিলা, তুমি আর তোমার বন্ধু, যখন আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করব, যখন আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়ব, তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শুরুতে কিন্তু দুইটা কাঠামো একই জায়গায় থাকবে, শুরুতে দুইটা কাঠামো একই জায়গায় থাকবে, ঠিক আছে? যখন আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়তেছি, আমাদের প্রথম কনসার্ন থাকবে এটাই যে একজন আরেকজনের সাপেক্ষে গতিশীল। এই তুমি যদিও বা তুমি স্থির, যখন তোমার বন্ধু তোমার জায়গা থেকে একটা গাড়ি করে যাত্রা শুরু করলো, তোমার বন্ধু ধরো তোমার বিল্ডিং দেখতে আসছিল, গাড়ি করে বেড়াতে আসছিল, এখন সে কি করলো, তোমার সাপেক্ষে তোমার বন্ধু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করে কিছু দূর চলে গেল, তখন তোমার মনে হবে তোমার সাপেক্ষে তোমার বন্ধু দূরে চলে যাচ্ছে। আবার তোমার বন্ধু যখন কিছু দূর যাবে, যখন পিছনে ফিরে তাকাবে, তখন তোমার বন্ধু দেখবে তুমি তোমার বন্ধুর সাপেক্ষে পিছন দিকে চলে যাচ্ছ। সো এই ব্যাপারগুলোই আসলে কি রিলেটিভিটি বা আপেক্ষিকতা। সো এখন একটু চিন্তা করে দেখো, এখন আমরা যদি এই জিনিসগুলা যদি একটু দেখি, তাহলে হচ্ছে দেখো, তাহলে আমি ধরে নিলাম এতটুকু পর্যন্ত চলে আসার পর এখানে একটা পাখি আছে, ওকে, এখানে একটা পাখি আছে। সো শুরুতে তোমরা দুইজন একই জায়গায় ছিল না, শুরুতে তোমরা দুইজন একই জায়গায় ছিল। সো শুরুতে তোমাদের দুইজনের টাইমটা কি, শুরুতে 0। সো আমরা ধরে নিব শুরুতে দুইজনের টাইমটা 0। সো দেখো শুরুতে টি প্রাইম ইকুয়াল কত, 0। কারণ শুরুতে দুইটা কাঠামো কি একই জায়গায় কনসিডার করতে হবে, শুরুতে দুইটা কাঠামোকে একই বিন্দুতে কনসিডার করতে হবে। সো লিখে রাখো, শুরুতে এস ও এস প্রাইম একই বিন্দুতে কনসিডার করতে হবে।
শুরুতে এস ও এস প্রাইম একই বিন্দুতে কি করতে হবে, শুরুতে এস আর এস প্রাইমকে একই বিন্দুতে কি করতে হবে, কনসিডার করতে হবে। সো আমরা যখন শুরুতে দেখব তখন এস আর এস প্রাইমকে একই বিন্দুতে কনসিডার করতে হবে। বাট তাহলে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, টাইম তো তোমার টাইমটা, আর এই জিনিসটার সময় এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন পড়ার সময় আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের টাইমটা সিনক্রোনাইজ করে নিতে হবে। সিনক্রোনাইজ বলতে তোমার ঘড়িতে যা টাইম তোমার বন্ধুর ঘড়িতেও কিন্তু তাই টাইম থাকতে হবে। ইভেন্ট হচ্ছে এই ধরনের, ধরো তুমি তোমার বন্ধুর সাথে কোনো একটা জায়গায় মিট করবা, ধরো তুমি টাইম দিচ্ছ যে তুমি 3:30 যাবা। সো এটা তোমাকে এনশিওর করতে হবে যে আমাদের দুইজনের ঘড়িটা সিনক্রোনাইজ করা আছে। তার মানে আমার ঘড়িতে এই মুহূর্তে যদি 5টা বাজে, আমার বন্ধুর ঘড়িতেও এই মুহূর্তে ঠিক কয়টা বাজতে হবে, 5টা বাজতে হবে। টাইমের হেরফের হওয়া যাবে না। অ্যাট দ্য সেম টাইম এ যখন এর সাপেক্ষে একটা সার্টেন টাইম নিয়ে চলে যাচ্ছে, তখন ওর ঘড়িতে, এখন ধরো একটা সার্টেন পয়েন্ট আমরা চিন্তা করি, তখন এই ফ্রেমের ঘড়িতে যা টাইম হবে এই ঘড়িটাটাও কিন্তু তাই টাইম হবে, ঠিক আছে। সো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে একটা জিনিস আমাদের মেনটেন করতে হবে, টাইম শুড বি সিনক্রোনাইজড। টাইমটাকে কি রাখতে হবে, সিনক্রোনাইজড রাখতে হবে। সো লিখে রাখো, টাইম শুড বি সিনক্রোনাইজড। ওকে, টাইম শুড বি সিনক্রোনাইজড। ওকে, সো এই হচ্ছে অবস্থা, টাইমটাকে কি করতে হবে, সিনক্রোনাইজড করতে হবে। এটা একটু আমরা মাথায় রাখবো। সো আমরা একটু ওয়েট করি, আজান দিচ্ছে যেহেতু। আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা পড়ে আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। এই ট্রান্সফরমেশনটা দেখাই দিয়ে শেষ করব। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই হচ্ছে আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছ না। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি তোমাদেরকে এই জিনিসটা কিন্তু আসলে অনেক লেন্দি একটা জিনিস, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আমি ইনিশিয়ালে যে ব্যাপারগুলো বললাম এগুলাই। সো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের জন্য আমাদের কি করতে হবে, ইনিশিয়ালি এই ব্যাপারটা বলছি। সো আমরা নেক্সট ক্লাসে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড এই ট্রান্সফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। আর সবাই পড়াটা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা একটু জানাও। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, ওকে, আই হোপ তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নেই, তোমরা সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আমরা তখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।